নমস্কার সবাইকে। বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা ছোট গল্প লোডশেডিং। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। শুরু করছি আজকের গল্প। ফণীবাবু তার গন্তব্যস্থলে পৌঁছনোর কিছুক্ষণ আগে থেকেই আঁচ করলেন যে তার পাড়ায় লোডশেডিং হয়ে গেছে। আজ অফিসে ওভারটাইম করে বেরোতে বেরোতে হয়ে গেছে 8:15। ডালহাউসি থেকে বাসে তার পাড়ায় পৌঁছাতে লাগে 35 মিনিট। কতক্ষণ হলো বিজলি গেছে জানার উপায় নেই, তবে একবার গেলে ঘণ্টা চারেকের আগে আসে না। ফণীবাবু বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে তার বাড়ির গলি ধরলেন। এসিডিসি দুটোই গেছে, অথচ এই সেদিনও মনে হয়েছে যে অবস্থাটা যেন একটু ভালোর দিকেই যাচ্ছে। নবীন চাকর কালী যখন বলল, আরও 1 ডজন মোমবাতি কিনে রাখবো বাবু, তখন ফণীবাবু বলেছিলেন, মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়েছে, এখন থাক। তার মানে বাড়িতে মোমবাতি নেই। রাস্তার আলো থাকলে তার খানিকটা তার 3 তলার ঘরে ঢুকে চলাফেরার একটু সুবিধে হয়। আজ তাও হবে না। ফণীবাবু বিড়ি সিগারেট খান না, তাই সঙ্গে দেশলাইও থাকে না। অনেকদিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না, কিন্তু সেও করেছি করব করে হয়ে ওঠেনি। বড় রাস্তা থেকে গলি ধরেই মিনিট 3 গেলে পরে ফণীবাবুর বাসস্থান। 17-2। ফুটপাতের উপর শোয়া গোটা 3 নেড়িকুত্তার বাচ্চাকে বাঁচিয়ে ফণীবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলেন। মাসখানেক হলো করবালা ট্র্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এইখানে এসেছেন ফণীবাবু। তিনি আর চাকর নবীন। বাড়ির প্রত্যেক তলায় 2টো করে ফ্ল্যাট। সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণীবাবু লক্ষ্য করলেন, একতলায় স্কুল মাস্টার জ্ঞান দত্তর ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়ছে বারান্দা আর উঠোনে। মোমবাতির আলো। অন্য ফ্ল্যাটটা অন্ধকার, কোনো সারা শব্দ নেই। আজ পঞ্চমী। রমানাথ বাবু যেন বলেছিলেন পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যাবেন, আজই চলে গেলেন নাকি। সিঁড়ির তলায় এসে নবীন বলে ডাক দিলেন ফণীবাবু। কোনো উত্তর নেই। বেরিয়েছে। ঠিক লোডশেডিংয়ের সময় বেরোনোর চাই, এটা আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণীবাবু। চাকরের আশা ছেড়ে সিঁড়িতে উঠতে আরম্ভ করলেন ফণীবাবু। মোমবাতির আলোতে প্রথম কয়েকটা ধাপ দেখতে অসুবিধে হচ্ছে না, কিন্তু তারপরেই অন্ধকার। তার জন্য চিন্তার কোনো কারণ নেই। 3-24-72 ধাপ তাকে উঠতে হবে, এটা তার জানা আছে। লোডশেডিংয়ের আশঙ্কা করেই ফণীবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুণে রেখেছিলেন, তাতে অন্ধকারে ওঠার অনেকটা সুবিধে হয়। আশ্চর্য, আলো থাকলে সিঁড়ি ওঠা সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয়, কিন্তু অন্ধকারে 15 ধাপ উঠে 16-র মাথায় রেলিংয়ে কাঠের বদলে হঠাৎ কি একটা হাতে ঠেকতে ফণীবাবু শিউরে উঠে হাতটা সরিয়ে নিলেন। তারপর মনে সাহস এনে হাতটা রাখতে বুঝলেন ওটা একটা গামছা। দোতলায় কোনো আলো নেই, কোনো শব্দও নেই, তার মানে কোনো লোক নেই। পশ্চিমে 2টো ঘর নিয়ে থাকেন গ্যাটেটনার অফিস বিজনবাবু। সঙ্গে থাকেন তার স্ত্রী আর 2 ছেলে। ছোট ছেলেটি মহা দুরন্ত, এক মুহূর্ত মুখ বন্ধ থাকে না তার। অন্যদিকে 2টো ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক মহাদেব মণ্ডল। তিনি সন্ধ্যায় প্রায় এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান। বিজনবাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান, আজও হয়তো গেছেন। ফণীবাবু এসব নিয়ে আর চিন্তা না করে উঠে চললেন। 60 ধাপ উঠে ডাইনে মোড় নিতে একটা টিনের পাত্রের সঙ্গে ঠোকরের ফলে একটা কানফাটা শব্দ তাকে কিছুক্ষণের জন্য বেতাল করে দিল, তার হৃদস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল। বাকি 12টা ধাপ তাকে তাই অতি সাবধানে পা ফেলে উঠতে হলো।
এবার বাঁয়ে ঘুরতে হবে। সামনে দড়িতে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে। তার পড়শি নরেশ বিশ্বাসকে তিনি অনেক দিন থেকে বলেছেন যে ময়নাটা যখন মরেই গেছে তখন আর খালি খাঁচাটাকে পথের মাঝখানে ঝুলিয়ে রাখা কেন। ভদ্রলোক এখনও পর্যন্ত কথাটা কানেই তোলেননি। ফণিবাবুর শরীরটাকে হ্যাচব্যাকের মতো বাঁকিয়ে খাঁচা 9 বাঁয়ে হাতটা সরিয়ে দেওয়ালে ভর করে বাঁচিয়ে ঘরের দিকে এগোলেন। এইভাবে দেওয়ালে হাতড়ে 3-4 পা এগোলেই ডাইনে তার ঘরের দরজা। একটা গানের শব্দ আসছে, রবীন্দ্রসঙ্গীত, বোধহয় পাশের বাড়ি থেকে। ট্রানজিস্টারই হবে। লোডশেডিংয়ের আদিম ভুতুরে পরিবেশে এই জাতীয় শব্দ মনে অনেকটা সাহসের সঞ্চার করে। অবশ্যই এটাও বলা দরকার যে ফণিবাবুর ভূতের ভয় নেই মোটেই। দরজার চৌকাঠে হাত ঠেকাতেই ফণিবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বার করলেন। দুটো চাবির একটা থাকে ফণিবাবুর কাছে, আরেকটা থাকে নবীনের কাছে। তলার জায়গায় আন্দাজ করা সহজ ব্যাপার, কিন্তু কড়া হাতড়ে ফণিবাবু তালা পেলেন না। অথচ তার স্পষ্ট মনে আছে যে অফিসে যাওয়ার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি পুড়েছেন। এটা কি তাহলে নবীনের কীর্তি? সে কি তাহলে ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে? ফণিবাবু দরজা ধাক্কা দিতে গিয়ে বোকা বনে গেলেন, কারণ দরজা দিব্যি খুলে গেল। নবীন? কোনো উত্তর নেই। নবীন ঘুমকাতুরে নয় সেটা ফণিবাবু জানেন। ফণিবাবু চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকলেন। অবশ্যই ঘরে ঢুকলে কথাটা বোধহয় ঠিক হলো না, কারণ দরজার পেছনে কি আছে তা বুঝতে হলে বেড়ালের চোখ দরকার। ফণিবাবু একবার চোখ বন্ধ করে আবার খুলে দেখলেন দুটো অবস্থার মধ্যে কোনো তফাৎ নাই। বাকি কাজ তিনি ইচ্ছে করলে চোখ বন্ধ করেই করতে পারেন। একেই বলে নিরেট অন্ধকার, যাকে দুহাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয়। দরজার বাঁ পাশে একফালি দেওয়াল, তাতে সুইচবোর্ড। তারপর দেওয়াল ঘুরে গিয়ে পাশের দরজার ঘর, আর দরজা পেরিয়ে ব্র্যাকেট আনলা। ফণিবাবুর হাতে ছাতা, সেটাকে আনলায় টাঙানো দরকার। গরম লাগছে, গায়ের জামাটা খুলে সেটাও আনলায় যাবে। তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানিব্যাগ বার করে আনলার উপরে বাঁ দিকে টেবিলের দেরাজে রাখতে হবে। ফণিবাবু হাত বাড়ালেন সুইচ আন্দাজ করে। এখন বাতি জ্বলে না ঠিকই, তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থাকে। ফণিবাবুর বঞ্চিত হতে চান না। দুটো সুইচের একটার মাথা খোলা। নবীন একদিন লোডশেডিংয়ের মধ্যেই হাতড়ে গিয়ে শক খেয়েছিল। ফণিবাবু মোক্ষম আন্দাজে সেটাকে এড়িয়ে দিয়েছিলেন। দ্বিতীয়টা বুড়ো আঙুল আর তর্জনীর মৃদু চাপে নিচে নামিয়ে দিলেন। খুট শব্দটা শুনতে ভালোই লাগলো। সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই আবার দেওয়ালে ঠেকল খেল। এরপরই তার মাথার সমান হাইটে। কিন্তু না, আনলার বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকল। শুধু ঠেকল না, আঙুলের একটা বেআন্দাজি খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। একটা ছবি, না হয় আনলা। ফণিবাবু বুঝলেন তার পায়ের উপর কাঁচের টুকরো এসে পড়েছে। পায়ে চটি, তাই কাঁচ ফোটার ভয় নেই। কিন্তু আনলাটা গেল কোথায়? সে ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনড় করে দিল। তার ঘরে একটা ছবি আছে বটে, পরম হংসদেবের, কিন্তু সেটা থাকার কথা উল্টো দিকের দেওয়ালে। আয়নাটা থাকে টেবিলের উপর। এটা নির্ঘাত নবীনের কীর্তি। ঘরের জিনিস এখান ওখান করার বাতিক তার আছে বটে। তার চটিজোড়া তিনি রাখেন টেবিলের নিচে, আর বারণ করা সত্ত্বেও নবীন প্রত্যেক দিন সেটা চালান করে দেয় খাটের তলায়। ফণিবাবু হাতের জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতল ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন। তারপর পকেট থেকে মানিব্যাগ বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে। এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল চিড়চিড় করে। এবার বাঁ হাতটা টেবিলের কোনায় ঠেকালো। দেরাজের হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার, কিন্তু বাঁ হাত টেবিলে ঠেকল না। আন্দাজে ভুল হয়েছে। আরও এক পা এগিয়ে গেলেন ফণিবাবু। অন্ধকার এখনও নিরেট। রাস্তার দিকে জানালা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো। এবার বাঁ হাতটা বাঁধা পেল। একটা আসবাব,
কাঠের আসবাব, কিন্তু টেবিল নয়। আলমারি কি? হ্যাঁ, এই তো হাতল, খাড়াখড়ি হাতল, কাঁচের হাতল, পল কাটা, কাঠ গ্লাস, যেমন অনেক পুরনো আলমারিতে থাকে। ফণিবাবুর এইটা একটা পুরনো আলমারি আছে বটে, কিন্তু তাতে হাতল কাঁচের কিনা সেটা মনে পড়ল না। কিন্তু এ কি, আলমারি যে খোলা! ফণিবাবু হাতলটা ছেড়ে দিলেন। অল্প টান দিতেই দরজা খুলে এসেছে। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। তার আলমারি স্বভাবতই তিনি কখনো খোলা রাখে যান না। যদিও ধন দৌলত বলতে কিছুই নেই, কিন্তু জামা কাপড় আছে, কিছু পুরনো দলিল আছে, টাকা পয়সা যা কিছু থাকে আলমারির দেরাজেই। আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণিবাবু? কিন্তু টেবিলটা গেল কোথায়? তাহলে কি? ঠিক তাই হবে। কারণটা খুঁজে পেয়েছেন ফণিবাবু। গতকাল ছিল রবিবার, দুপুরে এলো তুমুল বৃষ্টি। আর তখনই ফণিবাবু দেখলেন যে তার ঘরে সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের ভিতর। টেবিলের উপরও জল পড়ছিল, তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল। আসলে বাড়িটা বেশ পুরনো। বাড়িওয়ালাকে ছাদ সারানোর কথা বলতে হবে, এই কথাটা তখনই মনে হয়েছিল ফণিবাবুর। আজও যে এ পাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণিবাবু রাস্তা ভেজা দেখেই বুঝেছিলেন। নবীন যদি টেবিলটাকে জানালার দিকে সরিয়ে থাকে এবং কাপড় সমেত আলনাটা উল্টোর দিকে দেওয়ালে টাঙিয়ে থাকে, তাহলে বলতে হবে সে সুবিবেচনার পরিচয় দিয়েছে। ফণিবাবু মানিব্যাগটা পকেটে পুরে জানালার দিকে এগোলেন। 3 পা এগোতেই বাঁধা পড়ল একটা চেয়ার। নবীন তাহলে চেয়ারটাকে সরিয়েছে। না, এভাবে অন্ধকারে হাতড়ানোর কোনো মানেই হয় না। তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারটাতেই বসে কাটিয়ে দেওয়া ভালো। ফণিবাবু বসলেন। হাতলওয়ালা চেয়ার, বসার জায়গাটা বেতের। একবার যেন মনে হলো তার নিজের ঘরের চেয়ার, হাতল নয়। কিন্তু পরমুহূর্তে খটখটা মন থেকে দূর করে দিলেন। মানুষ নিজের ঘরের আসবাবের খুঁটিনাটি সবসময় মনে রাখে না। এই অভিজ্ঞতা তার আজকের হয়েছে। এখন ফণিবাবু মুখ দরজার দিকে। বাইরে ছোট ছাদটার দিকে একটা ফিকে চতুষ্কোণ আভা। ফণিবাবু বুঝলেন সেটা আকাশ। শহরের যে অংশে লোডশেডিং নেই সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়েছে। যদিও মেঘ থাকার তারা দেখা যাচ্ছে না, যাক, তবু তো একটা দেখার জিনিস রয়েছে চোখের সামনে। একটা টিকটিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফণিবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো টেবিল ঘড়ি নেই, ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলে দিল। টেলিফোন। তার মাথার ঠিক পেছনে টেবিলের উপর টেলিফোন বেজে উঠেছে। নিঃশব্দ অন্ধকারে প্রায় 1 মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল। এইবার ফণিবাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি, কারণ তার টেলিফোন নেই। আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। 17-2 আর 17-3 হলো পাশাপাশি বাড়ি, একই ধাঁচের দুটো বাড়ি, দুটো বাড়িরই 3 তলা, দুটো বাড়িরই একই বাড়িওয়ালা। 17-3-এ ফণিবাবু কোনো দিন ঢোকেননি, কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যানই প্রায় হুবহু এক। তিনি এখন বসে আছেন 17-3-এর 3 তলার পশ্চিমের ঘরে। সেই ঘরের আলো নেই, কিন্তু দরজা খোলা, আলমারি খোলা। তার মানে যাই হোক না কেন, ফণিবাবু নিজের ভুল বুঝতে পেরে আর সময় নষ্ট না করে উঠে পড়ার উপক্রম করেই আবার তৎক্ষণাৎ বসে পড়লেন। আরেকটা শব্দ, এটা এসেছে তার খুব কাছেই, বাঁ দিক থেকে। মেঝের উপর একটা টিনের বাক্স জাতীয় কিছু ঘষ্টানোর শব্দ। ফণিবাবু বুঝলেন যে তার গলা শুকিয়ে আসছে এবং তার বুকের ভিতর দুর্মুষ পেটা শুরু হয়েছে। চোর। তার পাশে বোধহয় খাট, তার খাটের নিচেই চোর। বেরোবার চেষ্টায় খাটের নিচে রাখা টিনের বাক্সে ধাক্কা খেয়েছে। ঘরের দরজার আলমারি কেন খোলা সেটা এখন খুব সহজেই বোঝা যাচ্ছে। চোরের কাছে যদি হাতিয়ার থাকে তাহলে ফণিবাবুর অবস্থা খুবই সংকটাপন্ন। তার নিজের একমাত্র হাতিয়ার ছাটাতেই এখন নাগালের বাইরে। তাছাড়া ছাতার যা দৈনন্দশা, তাতে চোরের চেয়ে ছাতারা জখম হবে বেশি। চোরও বেশি আবার চুপ মেরে গেছে, কারণ টিনের বাক্সের শব্দ তুলে নিজের পরিস্থিতিটা জানান দেবার
অভিপ্রায় তার নিশ্চয়ই ছিল না, ফলে সে হয়তো কিঞ্চিত আড়ষ্ট। ঠিক ঠিক, একটা টিকটিকি ডেকে উঠল। ভুল ভুল, ভুলা ফণিবাবুর মন বলল। একটা বিশ্রী ভুল করে একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন তিনি। ছিচকে চোরের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা কম, তবে ছোড়াছুরি থাকা অসম্ভব নয়। অবশ্যই অনেক চোর নিরস্ত অবস্থাতেই বেরোয়। হাতাহাতির প্রশ্ন হলে ফণিবাবুর হয়তো লড়ে যাবেন, কারণ এককালে তিনি ফুটবল খেলেছেন পাড়ার টিমে। কিন্তু মুশকিল করেছে অন্ধকার। দৃষ্টির অভাবে অতি শক্তিশালী মানুষও অসহায় বোধ করে। কিন্তু তাহলে কি করা যায়? যা কপালে থাকে বলে উঠে পড়বেন কি? কিন্তু যদি সিঁড়ি থেকে নামার মুখে বিজলি এসে যায়, আর ঠিক সেই সময় যদি একদিক দিয়ে চোর পালায় আর অন্য দিক দিয়ে ঘরের মালিক এসে পড়েন, আর মালিক এসে দেখেন তার ঘরে চুরি হয়েছে, তাহলে তো... ফণিবাবুর চিন্তায় ছেদ পড়ল। নিচ থেকে একটা পায়ের শব্দ আসছে। এই সিঁড়ি ওঠা শুরু হলো। ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক। ওঠার মেজাজ আর পায়ের শব্দ থেকে পুরুষ বলে বুঝতে অসুবিধা হয় না। 48 ধাপ অবধি শুনে 49-এর মাথায় ফণিবাবুর ধারণা বদ্ধমূল হলো যে এই ঘরের মালিকই আসছেন সিঁড়ি উঠে। আর সেই সঙ্গে হঠাৎ ভেলকির মতো মনে পড়ে গেল, এই ঘরের মালিককে তো ফণিবাবু চেনেন। এতক্ষণ খেয়াল হয়নি কেন? শেয়ারের ট্যাক্সিতে একবার ডালহৌসি অবধি গিয়েছিলেন ভদ্রলোকের সঙ্গে। কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন। ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন। নাম আদিনাথ সান্যাল, বছর 50 বয়স, জাঁদরেল চেহারা, টকটকে রং, গায়ে ফিনফিনে আদ্যির পাঞ্জাবি, ঘন ভুরুর নিচেই তীক্ষ্ণ সবজেটে চোখ, 22টি, 63টি, 64টি। পায়ের শব্দ এখন জোরালো। ঘরের ভিতরেও শব্দ, খচমচ, ধূপধাপ, আর তারপরই একটা যন্ত্রণাসূচক পায়ে কাঁচ বিঁধেছে। চোরের শাস্তি। বাইরের আকাশে ফিকা আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে গিয়ে আবার দেখা গেল। চোর ঘুরেছে ডান দিকে। পাইপটা বেয়ে নামা ছাড়া আর গতি নেই তার। সিঁড়ির পায়ের শব্দ একেবারে মেঝেতে, বাইরের বারান্দায়। ফণিবাবু উঠে পড়লেন। সাবধানে কাঁচ বাঁচিয়ে ছাতাটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন। দরজার মুখ অবধি এসে পায়ের শব্দ থামল চৌকাটের বাইরে। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর এ কি, দরজাটা! আদিনাথ সান্যালের বাঁচখাই কণ্ঠস্বর। অনেক গল্প করেছিলেন সেদিন ট্যাক্সিতে, তাই ফণিবাবু গলাটা ভোলেননি। আরও মনে পড়েছে ফণিবাবুর, তার পাশের ঘরের নরেন বিশ্বাস বলেছিলেন একটা কথা, সান্যাল মশাই নাকি অগাধ টাকার মালিক। কলকাতায় 3খানা বাড়ি, সব ভাড়াতেই নিজে এইখানে থাকেন। উপার্জনের রাস্তাগুলো নাকি সিধে নয়। আলমারিতে নাকি অনেক কালো টাকা। সান্যাল মশাই এখন ঘরের ভিতর, কাঁচ ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন হাতে হাতে চোর ধরার আশায়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভদ্রলোকের। ফণিবাবুর আর ভয় নেই। আদিনাথ সান্যালের পেছন দিয়ে ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে 72টা সিঁড়ি নেমে রাস্তায় বেরিয়ে পড়ে 17-2-এর দিকে রওনা দিলেন। নিজের বাড়ির 3তলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে একবার এগোতেই যখন বিজলি ফিরে এলো, তখন ফণিবাবু লক্ষ্য করলেন যে তার হাতে একটা ঝকঝকে নতুন হাল ফ্যাশনের জাপানি ছাতা এসে গেছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।